বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত অফশোর ব্যাংকিং। বাংলাদেশের ব্যাংকগুলোর অফশোর ইউনিটে আমানতের সুদের হার বিশ্বের সর্বোচ্চ এবং তা আয়কর ও শুল্কমুক্ত। এই সুদসহ আমানত যে কোনো সময় বিদেশে নেওয়ার সুযোগ থাকছে। আর আমানত রাখা যাবে 9টি মুদ্রায়। প্রবাসী, বিদেশি এবং বিদেশি যে কোনো সংস্থা এই আমানত রাখতে পারবে। চলুন জেনে আসি অফশোরে এমটিবিএল কি সুবিধা দিচ্ছে। যদি ব্যাংকিং প্রোডাক্ট বলে, ব্যাংকিং প্রোডাক্টে দেখা যায় কি ব্যাংকিং প্রোডাক্টে কিন্তু সে ওভারড্রাফট বলেন, সেভিংস অ্যাকাউন্ট বলেন, কারেন্ট অ্যাকাউন্ট বলেন, এন্ড অফ দ্য ডে হোয়াট ম্যাটার্স, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে সার্ভিস। আমি কত তাড়াতাড়ি আমার কাস্টমারকে সার্ভিসটা দিতে পারবো, সেটা হচ্ছে সবচেয়ে প্রথম। আর দ্বিতীয়টা হচ্ছে কি, আরেকটা ব্যাপার হচ্ছে আস্থার, মানে আপনার কাস্টমারের আমার উপর আস্থাটা কেমন। আপনি যেমন দেখেন এই রিসেন্টকালে আমরা দেখছি বিভিন্ন ব্যাংকের ডিপোজিট কমে গেছে, আমরা দেখছি যে 70% ডিপোজিটও কিন্তু রিডাকশন হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার কিছু কিছু ব্যাংকের কিন্তু ডিপোজিট বাড়ছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, তো হচ্ছে কেন এন্ড অফ দ্য ডে আমরা অ্যাজ এ ব্যাংক উই আর সেলিং আওয়ার ট্রাস্ট, সেটা আমাদের নিতে হবে। আর অন দ্য প্রোডাক্ট সাইড, প্রোডাক্টগুলো তো বেসিক্যালিতে আপনার তো এগুলো বেসিক্যালি ভেরি বেসিক প্রোডাক্ট। আপনি কারেন্ট অ্যাকাউন্ট দিচ্ছেন, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট দিচ্ছেন, এবং ইন্টারেস্ট রেটের ব্যাপারে বলে দেওয়া আছে আপনার কীভাবে দিবেন। এখন যেটা হচ্ছে যে আমরা যেটা চিন্তা করছি যে আমরা অন দ্য বেসিস অফ যে ডিপোজিট দ্য কাস্টমার উইল মেইনটেনিং, আমরা সেখানে তো ক্যাটাগরাইজ করার চেষ্টা করবো। যেমন ধরেন আমরা প্রিভিলেজ ব্যাংকিং কাস্টমার যেমন আমাদের আছে, আমরা চিন্তা করবো যে আমরা ওইরকম কিছু করতে পারি কিনা, যে একটা ডিপোজিটকে হয়তো আমরা ভাগ করে নিয়ে হয়তো আমরা ওখানে সেগমেন্টেড করার চেষ্টা করব, এবং সেইভাবে হয়তো কাস্টমারদেরকে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এখন যেমন ধরেন অফশোর ব্যাংকিংয়ে অ্যাকাউন্টে দুই রকম কথা বলা আছে, হচ্ছে আন্তর্জাতিক ব্যাংকিং যে আইবি অ্যাকাউন্ট, একটা হচ্ছে আপনার অফশোর অ্যাকাউন্ট। এখন ধরেন যারা এখানে হয়তো আত্মীয় অ্যাকাউন্টগুলো এখানে করবেন, পরিচালনা করবেন, সেখানে হয়তো আমরা কীভাবে দেখা যায়। তারপরে যারা বাইরের থেকে অফশোর ব্যাংকিং করছেন ওদের আমরা বিশেষ করে আমরা ইমিগ্রেশনে হেল্প করতে পারি কিনা, পিক আপ অ্যান্ড ড্রপে হেল্প করতে পারি কিনা, এইভাবে চেষ্টা করব যে আমরা ওনার এক্সপিরিয়েন্সটাকে বেটার করার চেষ্টা করব। ইন দ্য প্রসেস আমরা আশা করছি আমরা অ্যাজ অ্যান এমটিবি যেমন আমরা মোটামুটি আজকে একটা আস্থার জায়গায় নিয়ে আসতে পেরেছি আমাদের গ্রাহকদের, তেমনি করে আমরা আশা করব এই আমার যারা অফশোর ব্যাংকিং অ্যাকাউন্টগুলো খুলবেন তাদের সেরকম একটা আস্থার জায়গা নিয়ে যেতে পারবো। প্রথমত যদি আমি এমটিবির কথা বলি, আপনারা দেখেন মার্কেটে দেখেন আলহামদুলিল্লাহ যে এতগুলো বছর ধরে কাজ করছে, একদম সুন্দরভাবে বলবো যে একটা স্ট্যান্স নিয়ে কিন্তু কাজ করতে পারছে। আপনি দেখেন সবাই যখন এমটিবির কথা বলে, এমটিবির গভর্নেন্সকে নিয়ে সবাই কিন্তু প্রশংসা করে। আপনি যদি এমটিবি শেয়ার হোল্ডিং স্ট্রাকচারটা দেখেন, যে বাংলাদেশে দুটি মাত্র ব্যাংকে ইন্টারন্যাশনাল শেয়ার হোল্ডিং আছে, ইন্টারন্যাশনাল বডি শেয়ার হোল্ডিং আছে, এবং আমাদের হচ্ছে হাইয়েস্ট। নরফান তার প্রায় 9.7% হোল্ডিং হচ্ছে আমাদের শেয়ার পুরো স্ট্রাকচারে, এবং তারা কিন্তু আমাদের বোর্ডে বসে, এবং তারা কিন্তু সারাক্ষণ ধরে কিন্তু গভর্নেন্সের কথা বলে। একটা প্রতিষ্ঠান যখন চালাতে হয়, প্রতিষ্ঠানটা চালাতে কিন্তু গভর্নেন্স হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকে যদি আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে সবাই কিন্তু একটা কথাই বলে যে গভর্নেন্সটা হ্যাজ ফেইল। আজকে আমাদের যে ব্যর্থতা যত কিছুই বলি, তার মূল কারণ কিন্তু গভর্নেন্স। সেইখানে আমি বলবো যে এমটিবির গভর্নেন্স ইজ ভেরি স্ট্রং। আমাদের যারা বোর্ডে যারা বসেন, আপনারা দেখবেন আমাদের স্যামসন চৌধুরী মারা গেছেন, আমাদের সৈয়দ মঞ্জুরুল্লাহি বসেন, আমাদের আরিফুদ্দোল্লাহ বসেন এসিয়া থেকে, আমাদের স্কোয়ার থেকে আনিকা চৌধুরী বসেন, এবিসি থেকে রাশেদ চৌধুরী বসেন, আমাদের ইঞ্জিনিয়ার মালিক উনি পুরনো একজন কনসালটেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক কনসালটেন্ট ছিলেন, আমাদের এখানে একজন এমপিও বসেন। তো আমাদের কম্পোজিশন অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস যদি দেখেন ভেরি ভ্যারিড, এবং আমাদের এখানে সেই লেভেল অফ আস্থা আনার মতো ইন্ডিভিজুয়ালরা বসে আছেন, এবং যারা গত 24 বছর ধরে তারা সেটা আমি বলবো সেটা প্রমাণ করেছেন যে আমরা কীভাবে চলি। আমার মনে সেই জন্য এমটিবি একটা মানুষের মনে একটা আস্থার অর্জন করেছে, এবং সেই জন্যই এটা আসবে। এটা ডেফিনেটলি চ্যালেঞ্জ। প্রথমত হচ্ছে কি, আমরা যখন শুরু করেছি তখন একটা এক্সাম্পল এখন অনেকে আনছেন যে রসনের কথা বলছেন, পাকিস্তানে যে অফশোর ব্যাংকিংটা ছিল, রসনটা শুরু 2020 সালে, এবং 2020 সালের ইন্টারন্যাশনাল মার্কেটের যে সিনারিওটা ছিল তার থেকে কিন্তু এখন পরিবর্তনটা অনেক বেশি এসছে। আমরা 2022 সালের আগেও দেখেছি সফর ছিল বিলো 1, এখন হয়ে গেছে 5++। ইন্টারন্যাশনালি কিন্তু মার্কেটগুলো অনেক স্ট্রেসড। তো স্বাভাবিকভাবে সেটাকে আপনার সোর্সিং করতে গেলে সব দেশে কিন্তু কস্ট অফ লিভিং কিন্তু অনেক বেড়ে গেছে। আর একটা ব্যাপার ছিল, পাকিস্তানের সুবিধা ছিল, পাকিস্তানে আমি যে আগেও বলেছিলাম যে হোয়াইট কলার জব যারা করেন তারা কিন্তু সেই সংখ্যা কিন্তু অনেক বেশি, আমাদের মাত্র যাওয়া শুরু করেছে। সো এইটা আমাদের ওই লেভেল অফ যারা টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমারটা কিন্তু আমাদের ওইভাবে অত বেশি না। বাট যেটা হচ্ছে যে আমরা এখন চেষ্টা করছি বিভিন্ন ব্যাংক যারা
আপনার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন। এখন ব্যাপারটা হবে যে আমাদের কীভাবে প্রচার প্রসার করতে পারবো। আমি জানি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ওরা ব্রোশিওর বানানোর চেষ্টা করছে, তারা তাদের বিভিন্ন এমবাসি এবং হাই কমিশন থেকে তারাও প্রচার চালাবে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট যে প্রচারটা চালানো। আরেকটা হচ্ছে যে অনেক ধরনের আমাদের যারা প্রবাসী বাংলাদেশি আছেন বা প্রবাসে যারা আমাদের কাজ করছেন, যারা ইভেন আমি যদি মনে করি ফরেন ইনস্টিটিউশনস, ফরেন ইন্ডিভিজুয়ালস, এখানে আমাদেরকে কন্টিনিউয়াসলি কথা বলতে হবে। কেন হয় কি, আমাদের দেশ সম্বন্ধে যখন মানুষ চিন্তা করেন কি এটা বোধহয় দেশ ইজ এ কান্ট্রি অফ ন্যাচারাল ক্যালামিটিস, হেন তেন। কিন্তু মানুষ যখন দেশে আসেন, তাদের ধারণা বা কিন্তু পাল্টে যায়, চিন্তা পাল্টে যায়। তেমনি করে আমরা এখানেও কিন্তু আমাদের যেতে হবে বারবার, আমাদের দেশের যে ব্র্যান্ড ইমেজটা সেটাকে ইমপ্রুভ করতে হবে। আমি যদি এটাকে ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এফআইআই আনতে হবে, আমাদের বিভিন্ন কর্পোরেট ইন্ডিভিজুয়ালদের ডিপোজিটগুলোকে আমাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। লুক অ্যাট মরিশাস, হোয়াট দে হ্যাভ ডান। $15-20 বিলিয়ন ইকোনমি, হ্যাভ গট $800 বিলিয়ন ডিপোজিট। সো ওইভাবে কাজটা যদি করতে পারি আমরা সবাই মিলে, যারা প্রত্যেকটা স্টেক হোল্ডার, তাতে করে আনতে পারবো। বাট এটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং। শর্ট টার্মে আমি খুব একটা মেজরই দেখছি না, বাট আমরা কাজটা যদি চালিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ একটা ভালো কিছু আমরা আশা করতেই পারি। এখন ধরেন ইন্ডিয়ান হংকং তো আলাদা, ওদের দেশের রেটিং বলেন, ওদের দেশের মানুষের পারসেপশন যদি বলেন, অফকোর্স কান্ট্রি রেটিং, সোভারেন রেটিং মাছ হায়ার, এবং ওরা ইনভেস্টমেন্ট গ্রেড। সো ওখানে ডেফিনেটলি এমনি আপনার টাকা আসে, এবং সেখানে কিন্তু ওরা লোয়ার রেট অফ ইন্টারেস্ট দিয়ে কিন্তু আনতে পারে। এখন ধরেন আমাদের যেমন 9টা কারেন্সির কথা বলা হয় যে 9টা কারেন্সি অ্যাকাউন্ট করতে পারবো। এখন তো আমরা 9টা কারেন্সি করার সুযোগ আমাদের এখানে। আমরা যেমন বলছি আমরা ইউরো এবং ডলারে করবো, বিকজ আমার সেটেলমেন্টগুলো হবে ইউরোতে, মোস্টলি ডলারে সেটেলমেন্ট হবে ইউরোতে। আমার কিন্তু অন্যান্য কারেন্সির খুব বেশি প্রয়োজন নাই। সো আমরা যেমন এমটিবি থেকে আমরা কিন্তু প্রমোট করব ইউরো এবং ডলার, মোস্টলি ডলার। সো ওইভাবে আমাকে আসলে টার্গেটেড অডিয়েন্স দেখে ওইভাবে করতে হবে, যাতে করে আমরা এগুলি এনে ফান্ডটাকে ইউজ করতে পারি। জাস্ট নিয়ে এসে যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু লাভ নাই। আমি যদি প্রচুর এখন সিঙ্গাপুরিয়ান ডলার নিয়ে আসি, প্রচুর যদি ইউয়ান নিয়ে আসি, প্রচুর যদি নিয়ে আসি, এটা আনলে কিন্তু হবে না। আমাকে আমার প্রয়োজন বুঝে কিন্তু করতে হয়। পরে যেমন ধরেন আমি আজকে টাকা যদি নিয়ে আসি, আমার লেন্ডিং ক্যাপাসিটি হচ্ছে 100 টাকা, আমি যদি 200 টাকা নিয়ে আসি, লাভ হবে? আমি কিন্তু আই উইল স্টার্ট ইনকারিং লস। আমারও একটা ছড়া বা একটা টার্গেটেড ইয়ে থাকতে, প্রজেক্টেড ম্যাপ, যে আমি কি করব, আমি কোথায় ইউজ করবো, কি ওইভাবে না করে কিন্তু করতে গেলে আমি যদি আসলে আরএফসিডির কথা যদি বলি, এখন আমি যদি প্রচুর আরএফসিডি এখন নিয়ে আসি, আমাকে হয়তো ক্যাশ ডলটা ইউজ করতে হবে, আমাকে মার্কেটের ডিমান্ড দেখতে হবে। সো বেসিক্যালি হোয়াট এভার আই ডু, আই অলসো নিড টু হ্যাভ সার্টেন প্ল্যানিং। যেমন ধরেন হ্যাঁ, আমি প্রচুর ডলার নিয়ে আসলাম, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি কোথায় ইনভেস্টমেন্ট করব। শুধুমাত্র যে আমার এলসিতে আনা, কিন্তু আমি অন্য কোথায় ইনভেস্টমেন্ট করতে পারবো কিনা, যেখান থেকে আমি আমার রিটার্নটা পেতে পারি। তো আদারওয়াইজ কেন এন্ড অফ দ্য ডে সেই ব্যাংকটাকে কিন্তু তার কস্টটা কিন্তু দিতে হবে, আমি ডিপোজিটের কাছে ইন্টারেস্ট দিতে হবে না। তো আমি যদি ইনভেস্টমেন্ট করতে না পারি, সো আমার কাছে আমরা ডেফিনেটলি আমাদের প্রয়োজন আছে, আমরা আনবো, বাট আমাদের দেখতে হবে যে আমাদের ডিমান্ডটা খেয়াল রাখি, যে আমাদের এক্সেস নিয়ে আসলেই কিন্তু হবে না। আবার যদি মনে করি আমার কান্ট্রি ডিমান্ড হচ্ছে $100 মিলিয়ন, আমি 300 আনলাম, কিন্তু আমার ওই বাকি $200 মিলিয়ন কিন্তু রাখার একটা জায়গা আছে যেখান থেকে আমি অ্যাডিকুয়েট রিটার্ন পাবো, সেখান থেকে আমি কাস্টমারকে পেমেন্ট করতে পারবো। সো এই ব্যাপারটা হোলিস্টিক্যালি দেখতে হবে। জাস্ট ব্লাইন্ড ফোল্ড গেম খেলে আমি যদি নিয়ে আসি তাহলে কিন্তু হবে না। আমার স্ট্র্যাটেজি হবে প্রত্যেকটা সেগমেন্টেই কাজ করা, এবং সেই লক্ষ্যে আমরা আমাদেরকে বিল্ড আপ করছি, ক্যাপাসিটি বিল্ড আপ করছে, যে আমি বাংলাদেশিদেরকেও দেখবো যারা প্রবাসী বাংলাদেশি আছে, অ্যাট দ্য সেম টাইম যেমন ইকোনমিক জোন আছে, আপনার প্রাইভেট ইকোনমিক জোন আছে, আপনার হাইটেক পার্ক আছে, সেখানে যারা ফুলি আপনার যারা মানে ফরেন ফান্ডেড প্রজেক্ট যেগুলো আছে সেগুলিকে আমি টার্গেট করবো। সবাইকে নিয়ে কাজটা করতে হবে, আদারওয়াইজ ইউ মাইট লুজ অপরচুনিটিস, অথবা এই পার্টিকুলার সেগমেন্টটা উইল নেভার গেট অ্যাড্রেস। তো আমাদের ওইভাবেই কাজ করতে হবে। আমি যেমন বলতে চাই যে, যেমন ধরেন আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথটা কি দেখেন, 22 সালে আমরা দেখেছি যে অনেকগুলো ব্যাংক কিন্তু হ্যাভ হ্যাড প্রবলেম ইন টার্মস অফ মিটিং ইম্পোর্ট অব্লিগেশনস। কিন্তু আপনি যদি আমাদের এমটিবিটা দেখেন, আমরা কিন্তু এমটিবিতে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কোনো ইম্পোর্ট অব্লিগেশনস আমরা ফেল করি নাই, বরঞ্চ আমরা আগে পেমেন্ট করেছি। এটাই স্পিক্স অফ দ্য ফ্যাক্ট অফ দ্য স্ট্রেংথ, যে আমরা কীভাবে আমাদের যে লিকুইডিটি ম্যানেজ করেছি। আপনি ইভেন এই যে এখন ধরেন যেটা আসছে যে কারেন্ট মার্কেটে যে আমার লোকাল কারেন্সি লিকুইডিটি, আমার এই মুহূর্তে অ্যাডভান্স ডিপোজিট রেশিও হচ্ছে 80-82। সেখানে তো আমাদের ব্যাংকের সবচেয়ে বড় যেটা আমরা মনে করি যে লিকুইডিটি ম্যানেজ করতে হবে প্রপারলি। কারণ আপনি ধরেন যখন কাস্টমার
চায়, আপনি যে কাস্টমার না দিতে পারেন, সেটা কিন্তু প্যানিক ক্রিয়েট করে। সো আমরা আপনি যদি আমার ওভারঅল যদি ব্যাংকের অবস্থান দেখেন, আমাদের লিকুইডিটি ম্যানেজমেন্টটা কিন্তু আমরা খুব ভালো করছি। সো ফর অ্যান ইনভেস্টর যারা বা ফর এ ডিপোজিটার, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমি অ্যাজ এ ব্যাংক লিকুইড কিনা। আপনি আমার প্রফিটেবল যদি সেটা তো অবশ্যই ভালো, কিন্তু সবচেয়ে বড় কথা আমার ক্যাশ ফ্লোটা কেমন। কারণ অনেক সময় হয় কি যে আমি সব কিছু কিন্তু আমার ক্যাশ ফ্লোটা নেগেটিভ। আমি মনে করি যে ক্যাশ ফ্লোটা পজিটিভ রাখা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য ব্যাংকস, যাতে করে যখনই কোনো কাস্টমার তার ডিপোজিটে চাইবে সে দিতে পারে। এবং সেই লক্ষ্যে আমরা বললাম এমটিবি ইজ ভেরি স্ট্রংলি প্লেসড। অফশোর যেটা বললাম, আমরা তো অলরেডি আমাদের সমস্ত সাপোর্টগুলো দরকার। আপনি আমাদের অনলাইন যেটা খুলতে পারে কাস্টমার, প্লাস আমাদের এখানে যারা ওই অনিবেশকদের যারা এখানে আত্মীয়স্বজন আছেন, সবগুলো কিন্তু আমরা করে ফেলেছি। সো কাস্টমার কিন্তু এখন চাইলেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এবং আমরাও আমাদের বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে আমরা এটাকে প্রমোট করছি। আর যেটা আমি বললাম, আমরা যেটা চেষ্টা করছি যে এখন ধরেন যেসব দেশ থেকে টাকা আসে, আমরা দেখতেছি যে ওখানে কোথায় কোথায় হোয়াইট কলার আছে যারা দিতে পারে, এটাকে খুব টার্গেটেড মার্কেটিং করতে হবে। আপনি এখন এমন জায়গায় দেখলেন যে সেখানে আসলে ওরকম ডিসপোজেবল ইনকাম নাই যেটা আপনাকে পাঠাতে পারে। সো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে। সো আমাদের ওই সমস্ত ডেভেলপড ইকোনমিতে যেখানে আমাদের হোয়াইট কলার যারা আছে, এদেরকে অ্যাটাক করতে হবে। অ্যাট দ্য সেম টাইম অবশ্যই আমরা যেখানে আমাদের অন্যান্য রেমিটাররাও আছে, সেখানেও আমাদের কন্টিনিউয়াসলি ওদের বলতে হবে, সো দ্যাট আজকে হয়তো নাই, কালকে কিন্তু হি ক্যান বি পটেনশিয়াল কাস্টমার। তো হি অর শি শুড বি অলসো লেফট আউট। সবাইকে মিলে কাজগুলো করতে হবে। আমরা এখন সত্যি কথা বলতে কোনো টার্গেট নিয়ে কাজ করি না, কারণ এখন হচ্ছে কি আমার যেটাই আর সেটা আমার লাভ। কারণ একটা ব্যাপার খেয়াল করতে হবে যে আপনি কিন্তু অফশোর ব্যাংক থেকে কিন্তু আপনি ডোমেস্টিক ব্যাংকিং ইউনিটে কিন্তু আপনি দিতে পারবেন, যেটা ইম্পর্টেন্ট। সো আমার কিন্তু ওইখানে যদি আমি যদি ভালো অফশোর ব্যাংকিং ইউনিট আনতে পারি, আমি কিন্তু আমার ডিবিওকে সাপোর্ট করতে পারবো। তো সেই লক্ষ্য কিন্তু আমার এখন এই মুহূর্তে আমার ডলারটা প্রয়োজন আছে। আর সবচেয়ে বড় কথা যে আমার তো অন্যান্য ব্যাংক আরও আছে যেখানে এখন অলসো লেন্ড টু দ্যাট অফশোর ব্যাংকিং ইউনিট। তো একটা কথা আছে না, প্রচারে প্রসার। আমরা মাত্র শুরু করেছি, প্রচারণা চালিয়ে যাচ্ছি, এটা একটা সময় নেবে। সুতরাং এখানে সবার যদি এক্সপেকটেশন থাকে আমি ওভারনাইট একেবারে বিরাট একটা ফান্ড নিয়ে আসবো, সেটা ঠিক না। আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং সবার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, এবং আমাদের সিস্টেম যেন আনইন্টারাপ্টেড থাকে, কোনো জন্য গ্লিচ না হয়। কারণ একজন লোক যখন না, বিশেষ করে বিদেশিরা যদি একটা অ্যাকাউন্ট খুলতে চায় ওখানে বসে, যে প্রথমে যদি গ্লিচ দেখে তাহলে কিন্তু তার কনফিডেন্স এখন নড়ে যাবে। সো আমাদের প্রত্যেকটা ব্যাংকে চেষ্টা করতে হবে যে আমরা যে সিস্টেমটা দিচ্ছি সেটা রোবাস্ট সিস্টেম হয়। আর যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের আসলে কয়েকটা দেখতে হবে। একটা হচ্ছে আমরা অ্যাজ এ ব্যাংক, অলসো অ্যাজ এ কান্ট্রি, আমরা যে টাকাটা রাখছে তাকে সিকিউরিটি দিতে পারছে, কারণ হি ওয়ান্টস টু এনশিওর দ্যাট হাউ সিকিউর দ্য ফান্ড ইজ। নাম্বার 2 হচ্ছে সেফটি, এটাও আপনি দিতে পারছেন। আর একটা ফ্লেক্সিবিলিটি, এই তিনটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি ডিপোজিটার। সো আমরা যেই দেশ বা যেই ব্যাংক এটা যত ভালো দিতে পারবে, সে তত বেশি ফান্ড আনতে পারবে।